আগের ক্লাসে তোমাদের এ ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ট্রানজিশন এলিমেন্ট কমপ্লিট করে আমরা ইনার ট্রানজিশন এলিমেন্ট নিয়ে পড়েছিলাম। এ ব্লক এলিমেন্টের মধ্যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড উভয় সম্পর্কেই একটা জেনারেল ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়েছিলাম এবং মূলত আমরা আলোচনা করেছিলাম ল্যান্থানাইড নিয়ে। ল্যান্থানাইড সংকোচন কী, ল্যান্থানাইড সংকোচনের কী প্রভাব তাদের প্রপার্টিসের ওপর পড়ে সেই সংক্রান্ত আলোচনা হয়েছিল। তো আজকে ল্যান্থানাইডের বাকি প্রপার্টি সম্পর্কে জেনে নিয়ে তারপরে আমরা অ্যাক্টিনাইডস সম্পর্কে জানব। ল্যান্থানাইড কাদের বলা হয় দেখতে পাচ্ছ ছবিতে, যে পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে যে ল্যান্থানাম থাকে, ল্যান্থানাম পরবর্তী আরও 14টা মৌলকে আলাদা করে নিচে টেবিল করে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে আমরা এ ব্লক এলিমেন্টসের মধ্যে ল্যান্থানাইড সমূহ বলে চিনছি। ল্যান্থানাইডসের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম, সেই পোর্শনটা আজকে আর দেখাচ্ছি না। ল্যান্থানাইডের বাকি প্রপার্টি সম্পর্কে বলছি। প্রথম প্রপার্টি হচ্ছে ঘনত্ব। ল্যান্থানাইড সমূহের ঘনত্ব সাধারণত বেশি হয় এবং যত পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পায় ধাতুদের ঘনত্ব তত ক্রমশ বৃদ্ধি পায়, এবং এটার পেছনে মূল কারণ হচ্ছে ল্যান্থানাইড সংকোচন, যে সম্পর্কে আলোচনা আমাদের আগের দিনের ক্লাসে অলরেডি হয়ে গেছে। ছবিতে দেখতে পাচ্ছ যে ল্যান্থানাম থেকে শুরু করে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত পরপর মৌলগুলো বাদিক থেকে ডান দিকে লেখা হয়েছে। যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব পারমাণবিক গুরুত্ব ক্রমশ বাড়ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কিন্তু ল্যান্থানাইড সংকোচনের কারণে পারমাণবিক ব্যাসার্ধ বাদিক থেকে ডান দিকে ক্রমশ কমছে। আমরা জানি যে ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে যেটা দেখা যায়, পর্যায় বরাবর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের হ্রাস ঘটে, এবং এই ঘটনাকেই আমরা ল্যান্থানাইড কন্ট্রাকশন বলে চিনি। তো ল্যান্থানাইড সংকোচনের জন্য পারমাণবিক ব্যাসার্ধ বাদিক থেকে ডান দিকে ক্রমশ কমছে, কিন্তু পারমাণবিক গুরুত্বটা বাড়ছে। তাহলে কি হবে? ঘনত্ব অটোমেটিক্যালি বাড়বে, মানে নিউক্লিয়াসের আকর্ষণগুলো বাড়ছে কিন্তু ব্যাসার্ধটা ছোট হয়ে আসছে। তাহলে পরমাণুর ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পাবে, এবং সেই কারণে যত আমরা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাই ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। নেক্সট প্রপার্টি হচ্ছে জারণ স্তর। ল্যান্থানাইডসের জন্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জানো যে 4f 0 to 14, 5d 0 or 1 এবং 6s 2। বাইরের শেলে যে সংখ্যক ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করে ল্যান্থানাইডস সাধারণত +3 অক্সিডেশন স্টেট শো করে। যেহেতু দেখতে পাচ্ছ 6s2 এবং 5d 0 to 1, তাহলে 2 আর 1 3 এমনি আমাদের কাউন্ট চলে আসে। সেই অনুযায়ী +3 অক্সিডেশন স্টেটই বেশি স্টেবল হয়। তাছাড়াও কিছু কিছু মৌল আছে যেরকম +2 +4 এই অক্সিডেশন স্টেটগুলো তারা দেখায়। 4টে আয়নের এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো হয়েছে: Ce4+, Tb4+, U2+, Yb2+। প্রথম দুটোর ক্ষেত্রে দেখো Ce4+ আর Tb4+, সিরিয়াম আর টার্বিয়াম, এই দুজনের ক্ষেত্রে 4+ স্টেটটা বেশি স্টেবল। তার কারণ ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখতে পাচ্ছ সিরিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4f0 +4 কন্ডিশনে, আর টার্বিয়ামের ক্ষেত্রে 4f7 +4 কন্ডিশনে। দুটোই হচ্ছে মোস্ট স্টেবল কনফিগারেশন f অরবিটালের। একটা হচ্ছে ফুল ভ্যাকেন্ট আর একটা হচ্ছে হাফ ফিল্ড। যেহেতু অনেক বেশি স্টেবল কনফিগারেশন দেখায় f0 আর f7-এ, সেই কারণে সিরিয়াম এবং টার্বিয়াম উভয় +4 স্টেট প্রদর্শন করে। কিন্তু যেহেতু +3 অক্সিডেশন স্টেট ল্যান্থানাইড সমূহের জন্য বেশি স্থায়ী, সেই কারণে এরা +4 থেকে +3 স্টেটে নিজেরা বিজারিত হয়ে চলে আসে।
অ্যারো দিয়ে আমি লিখে দিয়েছি দেখো, CE4+ এবং TB4+ উভয়েই বিজারিত হয়ে অধিক স্থায়ী +3 আয়ন উৎপন্ন করে। নিজেরা যদি বিজারিত হয় তার মানে অপরকে জারণে সাহায্য করে, তাহলে এরা কিন্তু উত্তম জারক হিসেবে কাজ করে, CE4+ এবং TB4+। অন্যদিকে ইউরোপিয়াম এবং ইটারবিয়াম, এদের দুজনের ক্ষেত্রে কিন্তু +2 স্টেট অনেক বেশি স্থায়ী, যেহেতু এরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছে 4f7 এবং 4f14, একটা হাফ ফিল্ড একটা ফুল ফিল্ড। ল্যান্থানাইড মৌলদের ক্ষেত্রে যেহেতু +3 অক্সিডেশন স্টেট বেশি স্টেবল, সেই কারণে এরা +2 হওয়া সত্ত্বেও +2 থেকে +3-তে নিজেরা জারিত হয়ে চলে আসে। এখন নিজেরা জারিত হওয়া মানে অপরকে বিজারণে সাহায্য করা, তাহলে এরা কিন্তু উত্তম বিজারক হিসেবে কাজ করে। দুটো থেকেই অ্যারো দিয়ে লেখা আছে দেখো, ইউরোপিয়াম 3+ এবং ইটারবিয়াম 3+ উভয়ই বিজারক হিসেবে কাজ করছে। নেক্সট প্রপার্টি হচ্ছে চুম্বকীয় ধর্ম। ল্যান্থানাইড পরমাণু বা আয়নের ক্ষেত্রে চুম্বকীয় ধর্ম এদের বিজোড় ইলেকট্রনের ওপর নির্ভর করে, মানে অযুগ্ম ইলেকট্রন যেগুলো থাকে তাদের ওপর নির্ভর করে। কেবলমাত্র 4টে আয়ন যাদের কনফিগারেশন নিচে দেখানো হয়েছে দেখে নাও, La3+, Ce4+, Yb2+, Lu3+, ল্যান্থানাম, সিরিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম, এদের ক্ষেত্রে এই 4 জনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখে নাও, f অরবিটালে কী কী চেঞ্জেস হচ্ছে। প্রথম দুজনের ক্ষেত্রে f অরবিটাল হচ্ছে ফুল ভ্যাকেন্ট, F0, আর শেষ দুজনের ক্ষেত্রে f হচ্ছে ফুল ফিল্ড, 14 কন্ডিশনে রয়েছে। তার মানে দুটোই হচ্ছে স্টেবল, কিন্তু দুটোতেই কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। F0-তে তো ইলেকট্রন থাকেই না, সুতরাং বিজোড় ইলেকট্রনের প্রশ্ন নেই। আর F14 যেহেতু ফুল ফিল্ড কন্ডিশন, এখানেও কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। কাজে আনপেয়ার্ড ইলেকট্রন যখন নেই, চুম্বকীয় ধর্ম তারা শো করবে না। এই 4 জন ছাড়া অন্যান্য ইলেকট্রন বিন্যাস যাদের রয়েছে, যে সমস্ত ল্যান্থানাইড মৌলের, তারা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে এবং প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। ল্যান্থানাইড আয়নের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক ধর্ম ব্যাখ্যা করা হয় নিচের যে সমীকরণটা দেওয়া আছে তার ওপর। সেখানে দেখো লেখা আছে মিউ এফেক্টিভ ইকুয়াল টু G ইন্টু √J ইন্টু J+1 বোর ম্যাগনেটন। মিউ এফেক্টিভ মানে হচ্ছে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট। ল্যান্থানাইড সমূহের ক্ষেত্রে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টের উপর দুটো কন্ট্রিবিউশন থাকে, একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সে কিন্তু নিজের অক্ষের চারদিকে পাক খেতে খেতে পুরো অরবিটে ঘোরে। কাজেই একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, একটা অরবিটালে ঘোরার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। এই দুটোর যে সাম, সেটাই হচ্ছে লব্ধি চৌম্বক ভ্রামক, এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট। এবং ল্যান্থানাইড সমূহের ক্ষেত্রে এই দুটোরই কন্ট্রিবিউশন থাকে। সমীকরণে যে ক্যাপিটাল জে লেখা রয়েছে সেটাই হচ্ছে লব্ধ অন্তর্বর্তী কোয়ান্টাম সংখ্যা, এবং জের ভ্যালু আমরা বার করি L-S অথবা L+S মাধ্যমে। L-S কখন করি? যদি লেস দ্যান হাফ ফিল্ড থাকে, এবং যদি মোর দ্যান হাফ ফিল্ড কন্ডিশনে থাকে অরবিটাল, তাহলে আমরা L+S করে জের ভ্যালু বার করি। সূত্রে জি যেটা রয়েছে সেই জিকে বলা হয় ল্যান্ডে বিভাজন গুণক, এবং জি এর একটা এক্সপ্রেশন আমি নিচে দিয়েছি দেখো, 1+J × J+1 প্লাস S × S+1 মাইনাস L × L+1 বাই 2J × J+1।
এখানে যদি আমরা জে, এল আর এস এর ভ্যালু পুট করি তাহলে এই ল্যান্ডে বিভাজন গুণকের মান আমরা পেয়ে যাব। আচ্ছা, সবকটা বলে দিলাম। এবারে একটা আয়নের কি করে আমরা মিউ এফেক্টিভ নির্ণয় করছি সেটা দেখাই। যেরকম গ্যাডোলিনিয়াম 3+, এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো 4f7। 4f অরবিটাল হাফ ফিল্ড কন্ডিশনে আছে, বুঝতেই পারছো, যেহেতু 7টা আছে। এখন এফ অরবিটালে আমরা 7টা ডিজেনারেট এফ অরবিটাল পাই। এফ কক্ষের মধ্যে 7টা উপকক্ষ থাকে। তাহলে আমরা যদি 7টা ইলেকট্রনকে এককভাবে প্রত্যেকটা অরবিটালে রাখি, তাদের এবারে এল ভ্যালু কি আমাদের দাঁড়াচ্ছে দেখো। -3 থেকে +3 অবধি যে ভ্যালুগুলো আছে সেগুলোর যদি আমরা যোগফল করি তাহলে এল এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 0। এস এর ভ্যালু, এস এর ফর্মুলা হচ্ছে n/2। n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে n এর জায়গায় 7 বসাবো, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি 7/2। তাহলে অরবিটাল কোয়ান্টাম নাম্বার ক্যাপিটাল এল এর মান পেলাম 0, আর স্পিন কোয়ান্টাম নাম্বার এস এর মান পেলাম 7/2। এই দুটো মান যদি আমরা প্লাস করি, যেহেতু এখানে হাফ ফিল্ড কন্ডিশনে রয়েছে, আমরা কিন্তু L-S করব না, ওটা লেস দ্যান হাফ ফিল্ডের ক্ষেত্রে হয়। তাহলে আমরা যদি এখানে L+S করি তাহলে জে এর ভ্যালু আমরা পাচ্ছি 7/2। এই যে এল, এস আর জে তিনটের ভ্যালু পেয়ে গেলাম, এই তিনটের ভ্যালু বসিয়ে আমরা জি এর মান বার করে নিতে পারবো, ল্যান্ডে বিভাজন গুণক, এবং বার করে দেখবে জি এর মান বেরোচ্ছে 2 গ্যাডোলিনিয়াম 3+ এর জন্য। তাহলে মিউ এফেক্টিভ আমরা সমীকরণের মানগুলো পুট করব। জি হচ্ছে 2 আর জে এর ভ্যালু হচ্ছে 7/2। তাহলে টোটাল ক্যালকুলেট করে আমাদের মিউ এফেক্টিভ বেরোচ্ছে 7.94 বোর ম্যাগনেটন। এইভাবে ল্যান্থানাইড আয়নের ক্ষেত্রে মিউ এফেক্টিভ বা প্যারাম্যাগনেটিক ধর্ম তার কী রকম, কোন মান, সেটা আমরা নির্ণয় করতে পারি। নেক্সট হচ্ছে ল্যান্থানাইড আয়নের বর্ণ। যে সমস্ত মৌলে, আচ্ছা তোমাদের যখন আমি কোঅর্ডিনেশন কমপ্লেক্স পড়িয়েছিলাম সেখানে কিন্তু জটিল আয়নের কি বর্ণ কেন প্রদর্শন হয় সেখানে ডিডি ট্রানজিশন তোমাদের পড়িয়েছিলাম। ল্যান্থানাইড আয়নের বর্ণ কিন্তু অনেকটা সেই কারণেই, ওখানে যেরকম ডিডি ট্রানজিশন হয়েছিল এখানে হয় এফএফ ট্রানজিশন। এফ অরবিটাল থেকে উচ্চ এফ অরবিটালে ইলেকট্রনের ট্রানজিশন হয়, স্থানান্তর হয়, এবং সেই কারণে যখন ইলেকট্রনটা স্থানান্তরিত হচ্ছে নিচু থেকে উঁচুতে, যে আলোকরশ্মি এরা শোষণ করে ঠিক তার পরিপূরক বর্ণটা এরা প্রদর্শন করে, যার জন্য আমরা ল্যান্থানাইড আয়নকে বিভিন্ন বর্ণে দেখতে পাই। তো এটা একমাত্র সম্ভব আংশিক পূর্ণ এফ অরবিটালের ক্ষেত্রে। যেসব মৌলে আংশিক পূর্ণ এফ অরবিটাল থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু এফএফ ট্রানজিশন হওয়া সম্ভব। এফ অরবিটালে যদি ইলেকট্রন না থাকে তাহলে তো এফএফ ট্রানজিশন হবে না, অথবা এফ অরবিটাল যদি ফুল ফিল্ড কন্ডিশনে থাকে তাহলেও ইলেকট্রন নিচু থেকে উঁচুতে স্থানান্তরিত হতে পারবে না, স্থানান্তরিত হওয়ার জায়গা থাকে না। কাজে এই সমস্ত ক্ষেত্রে এফএফ ট্রানজিশন হয় না। যেরকম নিচে দুটো আয়ন দেওয়া হয়েছে দেখো, La3+, ল্যান্থানাম 3+, আর লুটেশিয়াম 3+, উভয়ের ক্ষেত্রেই ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4f0, যেটা ভ্যাকেন্ট এফ অরবিটাল, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না ট্রানজিশন হওয়ার মতন। আর লুটেশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4f14, মানে ফুলফিল্ড এফ অরবিটাল, এক্ষেত্রেও ট্রানজিশন হওয়ার মতন স্পেস থাকে না, এবং ফুলফিল্ড থাকে বলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রনও থাকে না। সে কারণে এফএফ ট্রানজিশন কিন্তু এই দুজনের পক্ষে হওয়া সম্ভব নয়, এবং সেই কারণে এরা কোনো বর্ণ প্রদর্শন করে না। ল্যান্থানাইডসের বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করার পরে আমরা অ্যাক্টিনাইডস নিয়ে শুরু করছি। অ্যাক্টিনাইডস কাদের বলা হচ্ছে? অ্যাক্টিনাইডস হচ্ছে, আগের দিন বলেছিলাম, এ ব্লক এলিমেন্ট ল্যান্থানাইড ছাড়াও অ্যাক্টিনাইডসও এ ব্লক এলিমেন্টে রয়েছে, এবং সপ্তম পর্যায়ে যে অ্যাক্টিনিয়াম রয়েছে সেই অ্যাক্টিনিয়ামের সঙ্গে
আরও 14টা মৌল সেম ধর্ম প্রদর্শন করে, সেটা হচ্ছে থোরিয়াম 90 থেকে লরেন্সিয়াম 103। এই পর্যন্ত 14টা মৌলকে অ্যাক্টিনিয়ামের সঙ্গে না রেখে আলাদা করে নিচে টেবিল করা হয়, যাদেরকে আমরা অ্যাক্টিনাইডস হিসেবে চিনি। এরাও এ ব্লক মৌল, এবং প্রথম 3টে মৌল যাদেরকে দেখতে পাচ্ছ টিএইচ, পিএ এবং ইউ, এই 3টে মৌল প্রকৃতির মধ্যে পাওয়া যায়, কিন্তু বাকি যে 11টা মৌল ইউরেনিয়ামের পরবর্তী মৌল তাদেরকে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এবং এদেরকে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। সেই কারণে এদেরকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। অ্যাক্টিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তোমরা দেখো, 4f উপকক্ষে কোনো ইলেকট্রন কিন্তু অ্যাক্টিনিয়ামের নেই, কিন্তু অ্যাক্টিনিয়ামকে অনেক সময় অ্যাক্টিনাইড মৌলদের সঙ্গে রাখা হয়, যেহেতু এরা সদৃশ ধর্ম প্রদর্শন করে, সে কারণেই অ্যাক্টিনিয়ামকে অ্যাক্টিনাইডসদের সঙ্গে রাখা হয়। যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, দেখতে পাবে যে অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো 5f 0 to 14, 6d 0 or 1, 7s 2। ল্যান্থানাইডসের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন যা ছিল সেখানে দেখেছিলে যে 4f অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করছিল। অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে সেম ইলেকট্রনিক কনফিগারেশন, শুধু 4f এর জায়গায় হয়ে যাবে 5f, এবং যেগুলো ল্যান্থানাইডসের ক্ষেত্রে 5d ছিল সেগুলো অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে হয়ে যাবে 6d, আর ল্যান্থানাইডসের ক্ষেত্রে ছিল 6s, অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে হয়ে যাবে 7s। আদারওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন পুরোপুরি সেম। আর এখানে ল্যান্থানাইডসের ক্ষেত্রে আমরা জেনন দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে আমরা রেডনকে ইউজ করব। থার্ড ব্র্যাকেটের মধ্যে সবকটার জন্যই রেডন নিষ্ক্রিয় মৌলটা থাকবে। এই হয়ে গেল জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এই কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমরা দেখব যে অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে বিভিন্ন প্রপার্টি কি করে চেঞ্জ হচ্ছে। ল্যান্থানাইডসের ক্ষেত্রে যেরকম ল্যান্থানাইড সংকোচন হয়েছিল, অ্যাক্টিনাইডসের ক্ষেত্রেও সেম কন্ট্রাকশন হয়। 5f অরবিটালে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করছে, 5f এর স্ক্রিনিং পাওয়ার ভীষণই কম, এবং 5f অরবিটাল দুর্বল আবরণী প্রভাবের জন্য ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ল্যান্থানাইড অপেক্ষাও বেশি হয়। ফলে অ্যাক্টিনাইড সংকোচন বা অ্যাক্টিনাইড কন্ট্রাকশন যেটা হয় সেটা কিন্তু ল্যান্থানাইডের তুলনায় অনেকটাই বেশি হয়। এই কারণে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যত আমরা বাদিক থেকে ডান দিকে এগোতে থাকি, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ব্যাসার্ধটা কমছে, ফলে কিন্তু ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এই হলো অ্যাক্টিনাইড সংকোচন। নেক্সট আমরা পড়ব অ্যাক্টিনাইড মৌলের জারণ স্তর, কী কী অক্সিডেশন স্টেট এরা দেখায়। বেশিরভাগ অ্যাক্টিনাইড মৌল +3 অক্সিডেশন স্টেট প্রদর্শন করে। দেখতে পাচ্ছ যে +3 স্টেটটা সবার ক্ষেত্রেই কমন। এছাড়াও কিছু কিছু মৌল আছে যারা +4, +5, +6 অথবা +7 এই অক্সিডেশন স্টেটগুলো শো করে। একমাত্র আমেরিসিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এ কিন্তু +2 স্টেটে থাকে, কারণ এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছ +2 স্টেটে 5f7 দেখায়, যেটা কিনা মোর স্টেবল হাফ ফিল্ড বলে। সে কারণে আমেরিসিয়াম একমাত্র +2 স্টেটে থাকে এবং সেই রকম যৌগ উৎপন্ন করে। আমেরিসিয়াম ছাড়া পিএ +5 জারণ অবস্থা প্রদর্শন করে। এখানে পিএ ছাড়াও আরও অন্যান্য মৌলরাও +5 করছে, কিন্তু এই মৌলটা পার্টিকুলার +5 স্টেবল কন্ডিশনে থাকে। ইউরেনিয়াম আর নেপচুনিয়াম +6 স্টেটে বেশি স্টেবল থাকে।
নেপচুনিয়াম একমাত্র +7 অক্সিডেশন স্টেটও শো করে। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাক্টিনাইডসের কীরকম বর্ণ আর চৌম্বক ধর্ম পাওয়া যায় তার ওপর। অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে যেহেতু 5f অরবিটালে ইলেকট্রন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, এই ইলেকট্রন সংখ্যার ওপরে কিন্তু মৌলের বর্ণ অনেকটাই ডিপেন্ড করে, এবং যার ক্ষেত্রে যেরকম এফ অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তারাই এফএফ ট্রানজিশন ঘটিয়ে মৌলের বর্ণ উৎপন্ন করবে, ঠিক যেরকমটা ল্যান্থানাইডসদের ক্ষেত্রে হলো। এফ অরবিটাল থেকে এফ অরবিটাল ইলেকট্রন স্থানান্তর হয়, যে বর্ণটা এরা শোষণ করে ঠিক তার পরিপূরক বর্ণটাই আমাদেরকে প্রদর্শন করে। এফএফ ট্রানজিশন তখনই হবে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কিন্তু যদি 5f0, 5f7 হাফ ফিল্ড, 5f14 ফুল ফিল্ড, এগুলো মোস্ট স্টেবল কনফিগারেশন এবং এদের জন্য কিন্তু এফএফ ট্রানজিশন হয় না, কাজেই আয়নগুলো বর্ণহীন অবস্থায় থাকে। চৌম্বক ধর্ম যেরকম ল্যান্থানাইডসের ক্ষেত্রে বললাম, একইভাবে অ্যাক্টিনাইডসের ক্ষেত্রেও হয়, এবং এদের বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন যত থাকে তার উপর ওই প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম এগুলো ডিপেন্ড করে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে প্যারাম্যাগনেটিক হয়, যদি না থাকে ডায়াম্যাগনেটিক হয়। আর যে সংখ্যায় আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেই সংখ্যায় আমরা এনটা ক্যালকুলেট করে নিয়ে ওরকম এল আর এস এর কন্ট্রিবিউশন থেকে যে বার করে নিয়ে সূত্রে বসিয়ে আমরা চৌম্বক ধর্ম নির্ণয় করতে পারবো, যেরকমটা ল্যান্থানাইডসের ক্ষেত্রে হলো। বিভিন্ন ধর্ম সম্পর্কে বললাম, এবার একটু ব্যবহার সম্পর্কে জেনে নিই। ল্যান্থানাইডের ব্যবহার বলছি, যেরকম দেখছো যে বিজারণ ধর্মের জন্য মেটালোথার্মিক বিক্রিয়ায় ল্যান্থানাইড ইউজ হয়। মিশ মেটাল হচ্ছে একটা সংকর ধাতু, এর মধ্যে বিভিন্ন ল্যান্থানাইড মেশানো থাকে, যার ফলে লাইটারে যে আলো জ্বলে সেটা আমাদের সেই কাজটা হয়। সানগ্লাসে ল্যান্থানাইডস ইউজ হয় কালার্ড গ্লাস তৈরি করার জন্য। কোন ল্যান্থানাইডস ইউজ করলে কি রং হয় সেগুলো তোমরা মনে রাখবে, যেরকম সিরিয়ামে বাদামি দেখাচ্ছে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে অ্যালিসারিন ডাই তৈরি করতে ল্যান্থানাইড মৌল কাজে লাগে। গ্যাস ম্যান্টেল তৈরি করতে ল্যান্থানাইডস কাজে লাগে। পেট্রোলিয়াম বিয়োজনে অনুঘটক হিসেবে ল্যান্থানাইডসের ইউজ আছে। পারমাণবিক ব্যাটারি প্রস্তুতিতে ল্যান্থানাইড ব্যবহার হয়। অ্যাক্টিনাইডস কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ক্যান্সারের চিকিৎসাতে অ্যাক্টিনাইডস ইউজ হয়। বিভিন্ন জ্বালানিতে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অ্যাক্টিনাইডস যেহেতু বিভিন্ন তেজস্ক্রিয় মৌল রয়েছে, তো তারা জ্বালানি হিসেবে প্রচণ্ড শক্তি উৎপন্ন করতে সক্ষম, তো জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। পারমাণবিক চুল্লির জ্বালানি প্রস্তুতিতে, পারমাণবিক বোমা প্রস্তুতিতে অ্যাক্টিনাইডসের ব্যবহার আছে। আর রঙিন কাজ প্রস্তুতিতেও অ্যাক্টিনাইডস ইউজ হয় ল্যান্থানাইডসের মতন। তো এখানে মোটামুটি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস পোর্শন শেষ হলো। এ ব্লক এলিমেন্ট শেষ হলো। ইনার ট্রানজিশন এলিমেন্ট, আর ট্রানজিশন এলিমেন্ট তো তোমাদের আগের ক্লাসগুলোতেই হয়ে গেছে। তো তোমাদের ইউনিট 8 যেটা ডি এবং এফ ব্লক মৌলসমূহ, এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হলো।